প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা 439 নম্বর এপিসোডে। এর পরবর্তী এপিসোড তানভীর নিউটন ভাইয়ের। সো বুঝতেই পারছেন পরের এপিসোড হতে চলেছে জমজমাট, এবং আজকের এপিসোডটিও কিন্তু একদম অন্যরকম এপিসোড। শুনুন, জানান কেমন লাগলো এবং শেয়ার করতে ভুলবেন না। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুরু হচ্ছে প্রেত কথার 439 নম্বর এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নমস্কার গৌরবদা, আমি মালদার এক উন্নয়নশীল গ্রাম পাকুয়াহাট থেকে রুদ্র বলছি। আজকের ঘটনাটি প্রেত কথায় পাঠানো আমার তৃতীয় ঘটনা। বিগত 436 নম্বর এপিসোডে প্রেতকথা পরিবারের সদস্যদের বেশ ভালোবাসা পেয়েছি। সুতরাং প্রেতকথা পরিবারের সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের ঘটনাটি শুরু করছি। আজকের ঘটনাটির উৎস আমার পিস্তুত দিদি মৌনি সাদি। দিদি আমাকে যেরকমভাবে ঘটনাটির বর্ণনা দিয়েছেন ঠিক সেভাবেই আমি উপস্থাপন করছি। স্বজন হারানোর কষ্ট এ দুনিয়ায় সবচেয়ে বেদনাদায়ক যন্ত্রণার একটি। 2015-তে ঠাম্মির ইউটেরাসে ক্যান্সার ধরা পড়ে। টেস্ট করে জানা যায় 4th স্টেজ ক্যান্সার। 1 বছর পর 2016 সালের এপ্রিল মাসে ভেলোর থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে ওড়িশাতে ঠাম্মি মারা যান। আমার বয়স তখন 16, ক্লাস 10-এ পড়ি। আমি ছিলাম ঠাম্মির প্রাণের আপন। সেই 3 মাস বয়স থেকে ঠাম্মির কাছেই মানুষ। এমনকি ঠাম্মিকে মা বলেই ডাকতাম আমি, আর নিজের মাকে মামুনি। ঠাম্মির মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারিনি আমি। অসহজ পালনের 3 দিনের দিন আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে একা একা কান্না করছি। হঠাৎ শান্ত পরিবেশে কোত্থেকে একটা গরম বাতাস আমার চারিদিকে ঘুরপাক দিতে থাকে। সাথে একটা মিষ্টি গন্ধ পাই আমি। ঠাম্মির দেহ বাড়িতে আনার পর মৃতদেহর পাশে ধূপকাঠি এবং সুগন্ধি রাখা ছিল। এ গন্ধ ঠিক সেই গন্ধটাই। আমি ছুটে ঘরে চলে যাই। এরপর থেকে যখনই আমি ঠাম্মির নাম ধরে কান্না করতাম, ঠিক সেরকমই আবার সেই গরম বাতাস আর মিষ্টি গন্ধটা পেতাম। শ্রাদ্ধ শান্তির দিন বাড়িতে কীর্তনের আয়োজন করা হয়। বলা হয় মারা যাওয়ার পর বাড়িতে কীর্তন করলে নাকি আর কোনো রকমের বিজাতীয় ঘটনা ঘটে না। কিন্তু আসল ঘটনার সূত্রপাত সেদিন থেকেই। সারাদিনের কাজকর্মের পর আমাদের শুতে শুতে বেশ রাত হয়ে গিয়েছিল। ওই 12টা, 12:30 হবে। আমরা সব বোন এবং পিসিরা দোতলার ঘরে এক খাটে শুয়েছি। কোনাতে বড় পিসি, তারপর বড় দিদি, তারপর আমরা ছোটরা। খাটের ঠিক সামনেই জানালা। আমরা সবাই ছোটরা আড্ডা দিচ্ছি, গল্প করছি। এপ্রিলের গরম, এক খাটে এতজন রয়েছি, উপর থেকে লোডশেডিং হয়েছে, সুতরাং ঘুমের কোনো নামগন্ধ নেই। মা বাপি পাশের ঘরে নিচে মাদুর পেতে শুয়েছে। ঘড়িতে চোখ পড়ে, দেখি রাত 3:10 তখনও ইলেকট্রিসিটি আসেনি, তাই জানলাটাও খোলা ছিল। হঠাৎ একটা শব্দ কানে ভেসে আসে। মনে হচ্ছে কোনো কুকুর বা ছাগল কাশছে, খ্যাক 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 করে। কিছুক্ষণ শান্ত, আবার 2-3 মিনিট পর খ্যাক 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 করে সেই কাশির আওয়াজ। আমরা সকলে জেগে তখনও। আওয়াজটা আমি একা শুনতে পারলে মনের ভুল ভেবে ধরে নেওয়া যেত, কিন্তু ঘরে থাকা বাকি সকলেও স্পষ্ট আওয়াজটা পেয়েছে, সুতরাং আমি ভুল করিনি। এমন সময় জানলার বাইরে দিয়ে কার্নিশ বরাবর কিছু একটা সশব্দে ছুটে গেল। এবার আওয়াজটা শুনে ঘরে থাকা সকলের শরীর কার্যত হিম হয়ে পড়ে। আমরা রয়েছি দোতলার ঘরে। এত রাতে কে? এটার থেকে বেশি ভালো বলা হবে যদি বলি কি ছুটে গেল। নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাদের। সবাই সবার ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকাই। বড় দিদি ভয় ভয় বলে, মনা যা, জানলাটা বন্ধ করে দিয়ে আয়। বেড়ালের গলায় প্রতিবার আমাকেই ঘন্টা বাঁধতে হয়। শুয়ে শুয়ে খানিকটা নিচের দিকে নেমে ডান পায়ের এক লাথিতে জানলার পাল্লাটা ভেজিয়ে দিই। আমাদের কারোরই আর সেদিন ঘুম আসে না। ঘড়িতে দেখি তখন 4টে বাজে। আমি পাশের ঘরে গিয়ে মায়ের পাশে
4টে থেকে 6টা 2 ঘন্টা ঘুমিয়ে নিই। নিয়মানুসারে শ্রাদ্ধের পরদিন গঙ্গা স্নানের মাধ্যমে অশৌচ ত্যাগ করতে হয়। কথা মতো সকালবেলা আমরা সকলে গঙ্গা স্নানের জন্য বেরিয়ে পড়ি। সময়ের চাকা কি আর এক থাকে? মায়া কাটিয়ে সবাইকে জীবন রেখাতে ফিরতে হবে। 3-4 দিন পর সব আত্মীয়রা নিজের নিজের বাড়ি ফিরে গেল। সব ভাই বোনদের একসাথে হওয়ার এই সময়টা 2 দিনের অতিথি মাত্র। আমি আবার একা হয়ে পড়ি। ঠাম্মির অভাবটা আমি আরো অনুভব করতে পারি। সাথে অনুভব করি ঠাম্মির জন্য কান্নার সময় সেই গরম বাতাস এবং মিষ্টি গন্ধটা। ঠাম্মি খুব সুন্দর গান গাইতে পারত এবং হারমোনিয়াম বাজাতে পারত। আমি যখনই হারমোনিয়াম বাজাতাম কিংবা গান গাইতাম, ঠাম্মির উপস্থিতির প্রতিনিধি স্বরূপ সেই মিষ্টি ঘ্রাণটা পেতাম। একটি সপ্তাহ কেটে গেছে। আমিও জীবন ছন্দে ফিরি, পড়াশোনা শুরু করি, স্কুল টিউশন যাই। ঠাম্মির মায়াটা খানিকটা কাটিয়ে উঠেছি। এরকমই একদিন রাত্রিবেলা পড়াশোনা শেষ করে মায়ের থেকে জেদ করে নতুন কেনা স্মার্টফোনটা হাতে নিই। তখন প্রথম সোশ্যাল মিডিয়া করা শিখেছি। রাত জেগে জেগে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতাম, গান শুনতাম। সে রাতেও আমি দাদুর সাথে ঠাম্মির ঘরে শুয়েছি এবং লুকিয়ে লুকিয়ে ফোন ঘাঁটছি। ঘড়িতে চোখ পড়ে, রাত তখন 2:45। পূর্তি বয়স তখন। ফোন ঘাটার নেশায় এতটাই আচ্ছন্ন হয়ে পড়ি যে কখন এত রাত হয়ে গেছে টের পাইনি। ভীষণ জোরে টয়লেট পেয়েছে তখন। আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দরজাটা খুলে গুটি গুটি পায়ে বাথরুমের দিকে যাচ্ছি। বাথরুম 3 তলা সিঁড়ির ঠিক পাশে। বাথরুমের থেকে মোটামুটি 5 পা দূরে আমি তখন। একটি আওয়াজ কানে আসে, কেউ যেন ভীষণ যন্ত্রণার সাথে গোঙাচ্ছে। পাশের ঘরে মা, বাপি এবং ভাই ঘুমোচ্ছে। আমি তখন অর্ধতন্দ্রাচ্ছন্ন প্রায়। বলে উঠলাম, মা, ও মা, তোমরা ঘুমাওনি? ভাই এখনো ঘুমায়নি? কোনো সাড়া আসলো না। আমি এবারে ভয় পেতে শুরু করলাম। আবারও সে একই ঘুমানির শব্দ, তবে এবার খানিকটা জোরালো। আওয়াজটা আসছে 3 তলাতে উঠবার সিঁড়ি থেকে। সিঁড়ি তখন খুটখুটে অন্ধকার। সে অন্ধকারের মধ্যে আমি আবার বলে উঠলাম, মা, সাড়া দিচ্ছ না কেন? জেগে আছো? এবার মনে হলো কেউ যেন দ্রুত গতিতে সিঁড়িতে ধাপ ফেলে ফেলে কুৎসিতভাবে গোঙাতে গোঙাতে নিচে নামছে। আমার শরীর সম্পূর্ণ অবশ হয়ে যেতে থাকে। কোনো মতে আমি দৌড়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাটে উঠে খাটের মাঝে দাদুর গায়ে হেলান দিয়ে পা ভাঁজ করে হাঁটুতে মাথা ঠেকিয়ে পা মাথা এক করে চোখ বন্ধ করে টয়লেট চেপে বসে থাকি। সারা রাত আমি এভাবেই বসে থাকি। পরদিন সকালে আমি উঠেই মাকে ডাকি, মা, তুমি কি কালকে রাতে সিঁড়িতে উঠে কান্না করছিলে? মা বলল, আমি কেন কান্না করতে যাব, তাও আবার সিঁড়িতে? আমি সমস্তটা বললাম মাকে, বাপিকে। প্রথমত আমাকে তারা এত রাত অবধি ফোন ঘাটবার জন্য বকলো, কিন্তু একটি কথাও আমার বিশ্বাস করলো না। বলল, ঠাম্মির চলে যাওয়াটা আমি নাকি মেনে নিতে পারিনি, তাই জন্য এমনটা অনুভব করেছি। আমি কিছুতেই তাদের বলে বোঝাতে পারিনি যে ঘটনাটা সত্যিই ঘটেছিল। সেদিন থেকে মা আর আমাকে রাত্রিবেলা ফোন দেয় না। আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি রাত্রে। কিন্তু আশ্চর্য, রোজ রাত 3টের আশেপাশে আমার ঘুম ভাঙতে থাকে। সাথে দরজার বাইরে থেকে সেই একই গোঙানোর আওয়াজ, তার সাথে মিষ্টি গন্ধ। আমি ভয় এপ্রিল মাসের গরমেও চাদর মুড়ি দিয়ে ঘুমাই। কোনোদিন জানলার বাইরে থেকে, কোনোদিন বা দরজার বাইরে থেকে গোঙানোর আওয়াজ আসে। আমি ভিতরে ভিতরে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ি। এমনটা প্রায় টানা 14-15 দিন চলে। 2 দিন পর পিসি বেড়াতে এসেছে। পিসিকে জানাই আমি সবটা। পিসিও প্রথমে ঘটনাটা বিশ্বাস করতে চায়নি। পিসি ভাবে আমি মন গড়া কথা বলছি। সেদিন রাতে আমি আর পিসি একসাথে শুয়েছি। দুজন মিলে বেশ রাত পর্যন্ত আড্ডা মারছিলাম। রাত 1:30 নাগাদ আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু সেই 3টে বাজতে না বাজতেই আমার ঘুমটা ভেঙে যায় এবং ভেসে আসে সেই গোঙানোর আওয়াজ। আমি ছোট থেকেই পিসিকে ঠাম্মির দেখা দেখি তুই করে ডাকতাম। বললাম, পিসি, পিসি ওঠ ওঠ। পিসি বলল, উফ, কি হলো আবার? আমি বললাম, শোন,
সেই ঘুমানোর আওয়াজটা আবার আসছে। পিসি উত্তর দিল, হ্যাঁ, সত্যি তো। মোটামুটি 4:45 থেকে 4টের মধ্যে আবার সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। পিসিও এবার আমার কথায় বিশ্বাস করতে শুরু করে। ঠাম্মি পিসিকে বুড়ি এবং বাবাকে বুড়ো বলে ডাকতো। কিছুদিন পর সকালে বাপি ডেকে আমাকে বলে, মনা, কাল রাতে আমি মাকে দেখেছি। সেই একই সুরে আমাকে ডাকছিল, বুড়ো, বুড়ো রে, ওঠ ওঠ, দেখ কত বেলা হয়ে গেল। ঠিক এমনভাবেই ডাকছিল। তুই তাহলে এতদিন মন গড়া কথা বলিসনি? বাবা পরদিন বাপির চেনা এক ঠাকুর মশাইয়ের সাথে দেখা করেন। বাপি ওনাকে সম্পূর্ণটা জানান যে এতদিন আমার সাথে এবং বাপির সাথে কি কি ঘটেছিল। ঠাকুর মশাই ওনার এক স্বাস্থ্যবান গ্রন্থ দেখে জানান যে ঠাম্মি 2টি মৃত্যু দোষ পায়। সে কারণে ঠাম্মি বাড়ির মায়া ত্যাগ করে পরলোক গমন করতে পারেনি এবং সেই কারণেই ঠাম্মি কান্নাকাটি করত রোজ রাতে। তিনি অবিলম্বে দোষ কাটানোর জন্য পুজো করবার নির্দেশ দেন। পঞ্জিকা দেখে জানান যে আগামী পরশুদিন আছে পুজো করবার জন্য। আমরা আবার নতুন করে পুজোর সমস্ত সামগ্রী জোগাড় করি। সেদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত টানা পুজো চলে। পুজো শেষে তিনি নির্দেশ দেন কাল সকালেই ঠাম্মিয়ে বাড়িতে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন সে যেন পুজোর সব সামগ্রীগুলো নিকট কোনো জলাশয়ে গিয়ে ফেলে আসে এবং ফেলে আসার সময় কোনো রকম সাড়ার প্রত্যুত্তর যেন না দেয় এবং পিছন ফিরে যেন না তাকায়। ঠাকুরমশাইয়ের কথা মতো পরদিন সকালেই আমি আর পিসি মিলে বাড়ি থেকে 5 মিনিট হাঁটা পথ দূরত্বে দত্তবাড়ির পুকুরে গিয়ে সবকিছু ফেলে আসি। খেয়াল করি যখন বাড়ি থেকে বেরোই, বাড়ি থেকে ঝড়ের মতো একটি গরম বাতাস ছুটে বেরিয়ে এলো। সারাটা পথ আমরা সেই মিষ্টি গন্ধটা পাই। পুকুরে গিয়ে আমরা সব দিই। যখন ফিরে আসি তখন আমার কানে একটি অতি পরিচিত হাসির আওয়াজ ভেসে আসে এবং কেউ বলে, ভালো থাকিস মনা। আমার চোখ থেকে বাধাহীন অশ্রু ঝরতে থাকে। তবে আজকে কান্নার সময় ছিল না কোনো গরম বাতাস, ছিল না কোনো মিষ্টি গন্ধ। আজকের ঘটনাটির সম্পূর্ণ কৃতিত্ব মনীষা দিদির, যিনি নদিয়া জেলার বেথুয়া ডহরিতে থাকে এবং আমি মালদা। দিদি ভয়েস মেসেজে পার্ট করে সম্পূর্ণ ঘটনাটি আমাকে বলে। ধন্যবাদ দিদি, অনেক অনেক ভালোবাসা রইল। গৌরবদা, ঘটনাটি সিলেক্ট হলে জানাবার অনুরোধ রইল। কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো এবং প্রয়োজন হলে নিজের মতো সাজিয়ে নিও। প্রেতকথা পরিবারের সদস্যদের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবার অনুরোধ রইল। থ্যাংক ইউ, লাভ ইউ গৌরবদা, লাভ ইউ প্রেতকথা ফ্যামিলি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। দারুণ একটি ঘটনা আমরা শুনলাম এবং এই ধরনের ঘটনা যখনই শুনি তখন খুব রিলেট করতে পারি, কারণ এই ধরনের ঘটনাগুলি অ্যাকচুয়ালি সত্য ঘটনা এবং বেশিরভাগ মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। আপনাদেরকে বলে দিই একবার যে যারা যারা আপনারা আমাদের প্রেত কথা শোনেন তারা কিন্তু একটু খেয়াল রাখবেন যে ফেক চ্যানেল কোনগুলো। এখন বহু চ্যানেল তৈরি হয়েছে যারা প্রেতকথার ঘটনাগুলিকে আপলোড করে দিচ্ছে ডিরেক্ট, অথবা কখনো প্রেতকথার ঘটনাগুলিকে নিজের মতন করে বলে আপলোড করছে। আপনারা খেয়াল থাকবেন, ওয়াকিবহাল থাকবেন যে এই চ্যানেলগুলো যেগুলো পাইরেসি করছে প্রেতকথার ঘটনাগুলিকে, সেই চ্যানেলগুলিকে আপনারা সাপোর্ট করবেন না এবং আপনারা সঠিক সময় শুক্রবার এবং রবিবার রাত 10টার সময় অথবা রাত 11টার সময় স্পটিফাইতে গিয়ে প্রেতকথা শুনবেন, যাতে আপনারা অরিজিনাল ফিল পান এবং আমাদের সমস্ত আপডেট যাতে আপনারা সময় মতো পেয়ে যান। চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন, লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে। এছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করার বা আমাদেরকে ঘটনা পাঠানোর মাধ্যম হলো prettkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অনেকদিন বাদে ঘটনা পাঠিয়েছেন পিয়া মিস্ত্রি, যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো গৌরবদা, কেমন আছো? আশা করছি তুমি এবং আমাদের প্রেতকথা পরিবারের সকলেই খুব ভালো আছো। আমি পিয়া মিস্ত্রি বলছি উত্তর 24 পরগনার বাজিতপুর থেকে। মির্চি বাংলায় মহাভারত এপিসোডে যখন তোমার গলা শুনতে পাই তখন মন ভরে যায়, আরও বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের মতো এত গুরুত্বপূর্ণ এক চরিত্রে। থ্যাংক ইউ, তুমি যে মহাভারত শুনছো এবং
আমাকে শুনছো, এটা জেনে আমার খুব ভালো লাগলো। আপনারাও কারা কারা মির্চি বাংলাতে মহাভারত শুনছেন এবং সেখানে আমাকে শুনছেন জানাবেন। সেখানে আমি শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করছি এবং আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন এবং জানাবেন কেমন লাগছে আপনাদের মহাভারত। আমি চলে যাচ্ছি ঘটনায়। কিছুদিন আগে নৈহাটিতে গিয়েছিলাম বড় মাকে পুজো দিতে। সেখানেই দেখা হয়ে গেল ছোটবেলার বান্ধবী সাথীর সঙ্গে। ক্লাস 3 অবধি আমি আর সাথী একসাথে পড়েছি। পরে কোনো এক কারণে সাথীকে ওর বাবা মা অন্য স্কুলে ভর্তি করে। তারপর আর দেখা হয়নি ওর সাথে। 15 বছর পর এই সেদিন ওর সাথে দেখা হলো। কালকে ওর কাছে একটি ভৌতিক ঘটনা শুনলাম, তাই আর কথা না বাড়িয়ে ঘটনায় আসছি। সাথী যেভাবে আমাকে ঘটনাটি বলেছিল আমি সেভাবেই তোমাকে লিখে পাঠাচ্ছি। ঘটনাটি ঘটেছিল 5 বছর আগে। একদিন বিকেলে রূপসা এসে বলল, সাথী যাবি আমার সাথে? আমি বললাম, কোথায়? রূপসা বলল, আমার দিদি বাড়িতে বেড়াতে। আমি বললাম, কেন, কিছু হয়েছে? রূপসা বলল, আরে না না, কিছু হয়নি। আমার জামাইবাবু কাজের সূত্রে 1 সপ্তাহ বাড়ি থাকবে না, তাই দিদি আমাকে বলছিল ওর বাড়িতে যেতে। তুই তো জানিস তোকে ছাড়া আমার কোথাও গিয়ে মন বসে না, চল না কিছুদিন বেরিয়ে আসি। আমিও ভাবলাম অনেক দিন কোথাও যাওয়া হয় না, যাই রূপসার সাথে কিছুদিন ঘুরেই আসি। মাকে অনেক কষ্টে রাজি করিয়ে সেদিনই বিকেলে বেরিয়ে পড়লাম। ট্রেন থেকে যখন নামলাম তখন সন্ধ্যা পার হয়ে গেছে। ট্রেন থেকে নেমে রূপসা বলল, সে রাতটা হয়ে গেল, ভালো লাগে না ম্যাম। আমি বললাম, আরে তাতে কি হয়েছে, সবে তো সন্ধ্যা পার হয়েছে। রূপসা বলল, কিছু না, ছাড়, বাদ দে। তোকে একটা কথা বলছি, শোন। তোকে যা বলবো কোনো প্রশ্ন না করে সব শুনবি। আমি কিছুটা অবাক হয়ে বললাম, মানে? রূপসা বলল, দিদি বাড়িতে গিয়ে তোকে সব বলবো। আমি আর কথা বাড়ালাম না। দুজনে তারপরে একটা টোটোতে উঠে পড়লাম। প্রায় 10 মিনিট পর টোটো চালক আমাদেরকে নামিয়ে দিল ছোট্ট একটি পুকুর পাড়ে। পুকুরের ডান পাশ থেকে চলে গেছে একটা সরু রাস্তা। রূপসা হাতটা কোনাকুনি করে তুলে ইশারায় বলল, ওই দেখ আমার দিদি বাড়ি। আমি রূপসার আঙুল সোজা তাকিয়ে দেখলাম পুকুরের ওই পারে একটা বাড়ি দেখা যাচ্ছে। এবার আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে রূপসার দিদি বাড়ি পৌঁছানোর রাস্তার বর্ণনা দিই। আমাদের ডান দিকে চলে গেছে দিদি বাড়ির রাস্তা। ডান দিকে কিছুটা গিয়ে রাস্তা বাঁ দিকে বেঁকে গেছে, তারপর আবার বাঁ দিকে বেঁকে গিয়ে ডান হাতে রূপসার দিদির বাড়ি। আর আমাদের বাদিক থেকে শুরু হয়েছে বড় বড় লম্বু গাছের বন। সেটা চলে এসেছে রূপসার দিদি বাড়ির পিছন দিকে, সোজা আমাদের ডান পাশ অবধি। এক কথায় বলতে পারো লম্বু বনের মাঝখানে এই পুকুর আর রূপসার দিদির বাড়ি। রূপসা আমার হাতটা শক্ত করে ধরে নিয়ে ঢুকলো সেই গলির ভিতর। গলিটা খুবই অন্ধকার হয়েছিল। আমি ভাবলাম হয়তো এত অন্ধকার বলে রূপসা ভয় পাচ্ছে, তাই আমি আর কিছু বললাম না। আমিও শক্ত করে রূপসার হাতটা ধরলাম। গলির ভিতরে ঢুকতেই গাটা কেমন যেন ভার হয়ে গেল। অদ্ভুত একটা অনুভূতি হতে লাগলো। রূপসা আমায় বলল, সাথী, এদিক ওদিক তাকাবি না, হয় সোজা তাকা, নইলে মাথা নিচু করে হাঁট। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কেন? রূপসা কিছু বলল না। গলিতে ঢুকে পুকুরের পাশ দিয়ে হেঁটে পৌঁছলাম রূপসার দিদি বাড়িতে। রূপসা সামনের দরজা দিয়ে না ঢুকে পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকলো। আমরা ঘরে ঢোকা মাত্রই দিদি এসে জিজ্ঞাসা করলো, কিরে, কেমন আছিস তোরা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? রূপসা বলল, না না। দিদি বলল, যা তোরা হাত মুখ ধুয়ে আয় কুয়ো থেকে, আমি একটু চা বানাই, তারপর সবাই একসাথে বসে চা খাবো। তারপর আমি আর রূপসা জামাইবাবুর সাথে একটু কথা বলে ব্যাগ রেখে চলে গেলাম কুয়োর পাড়ে। কুয়ো থেকে হাত মুখ ধুয়ে রূপসাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, পিছনের দরজা দিয়ে ঢুকলি কেন ঘরে? রূপসা বলল, সকালে বলবো, এখন তাড়াতাড়ি ঘরে চল। তারপর আমরা ঘরে এসে চা খেয়ে গল্প করে কিছুটা সময় কাটিয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে রূপসার সাথে হাঁটতে বেরোলাম। কাল রাতে খেয়াল করিনি, দেখলাম দিদিদের বাড়ির সোজাসুজি পুকুরের ওপারে একটা পুরনো বাড়ি। বাড়িটার দেওয়াল থেকে বেরিয়ে এসেছে নানান রকম আগাছা।
দিনের বেলাতেও বাড়িটা দেখে গা ছমছম করে উঠল। রূপসা বলল, চল নদীর পাড় থেকে ঘুরে আসি। তারপর দুজন হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ে এসে দাঁড়ালাম। নদী বলা ভুল হবে, কারণ নদীতে কিছু কিছু জায়গায় অল্প অল্প জল আছে, আর বাকিটুকুকে মাঠ বললেই ভালো হয়। আমি বললাম, এটা নদী? আমি তো জানতাম নদীতে জল থাকে, এ তো দেখে মনে হচ্ছে মাঠ। রূপসা বলল, আরে এটাই নদী। ভরা বর্ষা এখানে খুব জোর হলে কোমর অবধি জল হয়, তুই হেঁটেই পার হতে পারবি। এখানকার লোকেরা এটাকে ক্যানাল বলে। এরপর আমরা দুজন সেখানে কিছুটা সময় কাটিয়ে রূপসার দিদির বাড়ি ফিরে এলাম। সকালের খাবার খেয়ে ঘরে গিয়ে রূপসাকে বললাম, হ্যাঁ রে, কাল রাতে তুই অমন করে বললি কেন? রূপসা বলল, মানে কি বলেছিলাম? ওই যে আসার সময় বলেছিলি না এদিক ওদিক না তাকাতে। কখন জানি না রূপসার দিদি ঘরে ঢুকেছিল। সে আমার প্রশ্ন শুনে যা বলল তা আমি দিদির ভাষায় বলছি। বিয়ে করে এই বাড়িতে এসে শাশুড়ি মায়ের কাছে এক অদ্ভুত ঘটনা শুনেছিলাম। আমাদের পুকুরের ওপারে যে বাড়িটা আছে, সেই বাড়ির মালিক কাজের সূত্রে পরিবার নিয়ে অন্য শহরে থাকত। কয়েক বছর আগে সেখানে এক দম্পতি ভাড়া থাকতে আসে, রমেশ এবং তার স্ত্রী। রমেশ বয়সে তার স্ত্রীর থেকে অনেক বড় ছিল, কম করে 20-22 বছরের ডিফারেন্স ছিল তাদের মধ্যে। সুখী পরিবার ছিল তাদের, ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল তারা। শোনা যায় রমেশ বয়সে তার স্ত্রীর থেকে অনেক বড় হওয়ায় তাদের পরিবার তাদেরকে মেনে নেয়নি, তাই তারা এখানে এসে থাকছেন। রমেশের স্ত্রী খুব বেশি একটা বাড়ির বাইরে বেরাতো না, সবসময় ঘরেই থাকতো। এভাবেই প্রায় 2 বছর কেটে যায়। তাদের একটি সন্তানও হয়। একদিন সন্ধ্যায় কিছু মানুষ এসে রমেশের বাড়িতে রমেশ এবং তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করতে থাকে। আশপাশ থেকে লোকজন গিয়ে জড়ো হয় রমেশের বাড়ির সামনে। তখন সবাই জানতে পারে যে এতদিন থেকে রমেশ যাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে, সে আসলে রমেশের স্ত্রী নয়, সে রমেশের এক বন্ধুর মেয়ে। তাই জন্য তাদের বয়সের মধ্যে এত ফারাক। তারা এক অবৈধ নোংরা সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং এই ঘটনা জানার পর রমেশের স্ত্রী এবং তার পরিবার রমেশকে বাড়ির থেকে বের করে দেয়, এবং রমেশ তার সেই বন্ধুর মেয়েকে নিয়ে পালিয়ে আসে এখানে। মেয়েটির পরিবার এতদিন ধরে তাদের খুঁজছিল, এখন খুঁজে পেয়েছে। এবং এখন আমি বুঝতে পারছি না যে মেয়েটিকে আমি মানে রমেশের বন্ধুর মেয়ে বলবো নাকি স্ত্রী। বোঝার সুবিধার্থে স্ত্রী বলছি। আশেপাশের সবাই সবটা জেনে যাওয়ায় সেদিন রাতেই রমেশের স্ত্রী তার সন্তানের গলা চেপে হত্যা করে এবং নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা তাদের দেহ উদ্ধার করে। তারপর সব নিয়ম মেনে রমেশের স্ত্রী এবং তার সন্তানের সৎকার করা হয়। তারপর থেকেই রমেশ অদ্ভুত সব কাজ করত। রমেশ প্রায় দিনই রাতের বেলায় চিৎকার চেঁচামেচি করত। সে চিৎকার করে করে কান্না করত, আর একটাই কথা বলতো, আমাকে কেন নিয়ে গেলি না তোমাদের সাথে? গ্রামের লোকেরা মনে করে রমেশ হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছে। রমেশ প্রায় দিনই বাড়ি থাকতো না, কোথায় কোথায় ঘুরে বেড়াতো পাগলের মতন। সারাদিন ঘুরে ফিরে রাতের বেলায় বাড়ি ঢুকতো, আবার কখনো কখনো বাড়িই ফিরতো না। এমনই একদিন সেই যে বাড়ি থেকে বেরিয়েছে আর ফেরেনি। সত্যি কথা বলতে, ও না ফিরে আসায় কেউ ওর কোনো খোঁজ খবরও নেয়নি। সে যে এত খারাপ একটা কাজ করতে পারে তা জানার পর ওর থেকে সবাই দূরত্ব বজায় রাখত। হয়তো সে কারণেই রমেশ আর কোনোদিন ফিরে আসেনি। তারপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন ভোরে আমার শাশুড়ি মা পুকুরে থালা বাসন মাজতে যাচ্ছিল। এমন সময় তার চোখ যায় রমেশের বাড়ির দিকে। তিনি দেখেন একজন মহিলা, তার কোলে এক শিশু সন্তান। মহিলা সেই শিশুটিকে স্তনপান করাচ্ছে। মা সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে যে কে সেই মহিলা। ভোরের আবছা আলোয় সে বুঝতে পারে সে মহিলার কেউ না, রমেশের স্ত্রী ও সন্তান। ভয়ে তার হাত থেকে থালা বাসনগুলো পড়ে যায়, আর মা চিৎকার করে থালা বাসন সেখানেই ফেলে রেখে দৌড়ে চলে যায়। আমার শ্বশুর মশাই চিৎকার শুনে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসেন। এই কি হলো, চিৎকার করছো কেন? মা বাবাকে সবটা বলে। বাবা বলল, ধুর, কি দেখতে যে কি দেখেছো, খামুক আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। মা বলল, আরে সত্যি বলছি, তুমি দেখবে চলো। বলে মা বাবার হাতটা ধরে নিয়ে যায়। তারা সেখানে পৌঁছে দেখে না, কেউ নেই। বাবা বলল, তুমি আর এত ভোরে উঠবে না তো, বাইরে আলো হওয়ার পর উঠবে এবার থেকে। মা আর কিছু বলল না, ঘরে গিয়ে বসে রইল।
এর কিছুদিন পর পাড়ায় একটা কথা ছড়িয়ে পড়ল যে রাতের বেলায় রমেশের স্ত্রী এবং তার সন্তানকে দেখা যায় সেই বাড়ির আশেপাশে। কেউ কেউ এই কথাটা বিশ্বাস করতো, আবার কেউ করতো না। একদিন আমার শ্বশুর মশাই কলকাতায় তার বোনের বাড়ি থেকে ফিরছিল। অনেক রাত হয়ে যায় তার বাড়ি ফিরতে। সে সময় রমেশের বাড়ির সামনে থেকে আসছিল। তখন সে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। শব্দটি রমেশের বাড়ি দিয়ে আসছে। তিনি একবার রমেশের বাড়ির দিকে তাকায়। তিনি চাঁদের আলোয় দেখেন রমেশের স্ত্রী তার সন্তানকে কোলে নিয়ে পা নাচিয়ে নাচিয়ে বাচ্চাটিকে দোলনার মতো দোল দিচ্ছে, আর বাচ্চাটিকে চুপ করানোর চেষ্টা করছে। এমন সময় মহিলাটি আমার শ্বশুর মশাইয়ের দিকে মুখ তুলে তাকায়। এ কি বিভৎস তার মুখ! প্রায় 1 হাত লম্বা তার জিভ, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি চোখ দুটো বাইরে বেরিয়ে এসে মাটিতে পড়বে। ততক্ষণে বাচ্চাটিও কান্না বন্ধ করে উঠে বসে, আমার শ্বশুর মশাইয়ের দিকে তাকায় আর খিলখিল করে হেসে ওঠে। কি ভয়ানক সেই হাসি! একটা শিশু সন্তান যে ওভাবে হাসতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। এসব দেখে আমার শ্বশুর মশাইয়ের জ্ঞান হারানোর মতো অবস্থা। তিনি কোনো মতে নিজেকে সামলে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। আর অনেকের কাছে জানা গেছে যেই রাতের বেলায় ওই বাড়ির দিকে তাকায় সেই কিছু না কিছু ভয়ানক দৃশ্য দেখতে পায়। তারপর থেকে রাতের বেলায় ওই বাড়ির দিকে কেউ আর তাকায় না। আমি এখনো তেমন কিছু দেখিনি, আর সত্যি কথা বলতে এসব শোনার পর ভয়তে আর ওদিকে তাকাই না। সবটা শুনে রূপসার মুখের দিকে তাকিয়ে দেখলাম ও এসব মন থেকে বিশ্বাস করেছে, কিন্তু আমার এসব বিশ্বাস হয় না। জামাইবাবুর আজ যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সে যায়নি। তাই সেই রাতেও রূপসা আর আমি দুজন একসাথে শুয়েছিলাম। মাঝরাতে গরমে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম কারেন্ট চলে গেছে। গ্রামের দিকে এমনটা হয়, কারেন্ট যাওয়ার কোনো টাইম নেই, যখন ইচ্ছা তখন চলে যায়। মোবাইলে সময় দেখলাম 2:35। উঠে বসে পড়লাম। আমার পায়ের দিকে একটা জানলা ছিল, ওই জানলাটা দিয়ে রমেশের বাড়ি দেখা যায়। সে কারণে বিকেলের পর দিদি জানলাটা বন্ধ করে রাখে। মনে মনে ভাবলাম জানলাটা খুলি, তাতে যদি বাইরে থেকে একটু হাওয়া বাতাস ঘরে ঢোকে। এসব ভেবে জানলাটা খুলে দিলাম। আহ, কি শান্তি! জানলাটা খুলতেই ঘরের ভিতর মৃদু হাওয়া আসতে লাগলো। হঠাৎ আমার চোখ গেল সে পুরনো পরিত্যক্ত বাড়িটায়। চাঁদের আলোয় দেখলাম একটি মহিলা দাঁড়িয়ে আছে সেই বাড়িটার উঠোনে। খুব ভালো করে দেখার চেষ্টা করলাম যে তার কোলে কোনো সন্তান আছে কিনা। না, সে মহিলা একাই আছে। হঠাৎ দেখলাম সে মহিলা একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। সে আস্তে আস্তে উঠোন থেকে রাস্তায় উঠল, তারপর সোজা হেঁটে আমার দিকে গিয়ে আসছিল। কিন্তু মহিলাটি পুকুরের উপর দিয়ে হেঁটে আসছে কিভাবে? আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। মহিলাটি একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। আমি ভয়ে তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিলাম। তারপর রূপসাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সারা রাত ঘুমোতে পারলাম না। সারা রাত জানলায় ধুমধাম করে শব্দ হচ্ছিল। রূপসাকে বহুবার ডাকার পরেও কোনো রকম সাড়া পেলাম না। রাতটা ভয় কোনো রকমে কাটিয়ে সকালে উঠে সবাইকে বললাম আমি এখানে আর থাকবো না, আমি বাড়ি যাব। কারণ জিজ্ঞাসা করলে আমি কিছু বললাম না। পরে রূপসা বাধ্য হয়ে আমার সাথে চলে আসে। হয়তো মনে মনে রূপসা একটু রাগ করেছিল আমার উপর, কিন্তু আমার কিছু করার ছিল না। মাঝে মাঝে ভাবি আমি যাকে দেখেছিলাম সে কি রমেশের স্ত্রী ছিল? তাহলে তার কোলে কোনো বাচ্চা ছিল না কেন? তাহলে গৌরব এটা ছিল সাথীর কাছ থেকে শোনা ঘটনা। সাথীর কাছে আরও একটি ঘটনা শুনেছি ওই ক্যানেলকে কেন্দ্র করে, সেটি আবার পরে সময় করে লিখে পাঠাবো। সবাই সুস্থ থেকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো। বানান ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো। ইতি পিয়া মিস্ত্রি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ভালো একটি ঘটনা পিয়া, এবং অনেকদিন বাদে তোমার কাছ থেকে ঘটনা পেয়ে আমার বেশ ভালো লাগলো। এবং আপনাদেরকেও বলছি আপনারা কিন্তু আমাদেরকে ঘটনা পাঠান, অবশ্যই ঘটনা পাঠান। এবং আপনাদের কি মনে হয় এটা কি রমেশের স্ত্রী ছিল? এবং রমেশ কিন্তু আসলেই মানসিকভাবে বিকৃত একজন মানুষ ছিল, সেটি কিন্তু আমরা বুঝতেই পারলাম। এবং রমেশের যে স্ত্রী তিনিও মানসিকভাবে বিকৃতই ছিলেন, তার হয়তো তখনও ম্যাচুরিটি আসেনি। এবং তাকে দিয়ে রমেশ যে কাজটি করিয়েছে সেই কাজটি কিন্তু একদমই উচিত হয়নি। একজন ম্যাচুর মানুষের কাছ থেকে এই ধরনের কাজ করব আশা করা যায় না। এবং আরেকটা বিষয় হলো যে এই রমেশের স্ত্রী যিনি, তিনি সুইসাইডাল ছিলেন, তিনি বাচ্চাকে মেরে ফেললেন। তার মানে সবাই মানসিকভাবে বিকৃত ছিল। তো
অ্যাকচুয়ালি এই ঘটনাটি মানসিকভাবে বিকৃত কিছু পেশেন্টদের ঘটনা এবং তার সাথে তো ভৌতিক উপকরণ ছিলই। তো খুব ভালো লাগলো পিয়া এই ঘটনাটি। এবং আপনারাও নিজেদের যাদের মেয়ে রয়েছে, বাচ্চা বাচ্চা মেয়ে, তাদেরকে একটুখানি ছোটোবেলা থেকেই এই শিক্ষাটা দেবেন যে যে কেউ ডাকলেই তার কাছে যেন না চলে যায়, যার তার কোলে মেয়েকে দেবেন না। এখন সমাজটা দেখছেন কীরকম, রমেশের মতন এমন মানুষ কিন্তু আমাদের চারিপাশে রয়েছে। খুব বাঁচিয়ে রাখুন নিজের মেয়েকে এই রমেশদের কাছ থেকে। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং শেয়ার করুন এপিসোডটি। এর পরবর্তী এপিসোড কিন্তু তানভীর নিউটন ভাইয়ের, সো আপনারা বুঝতেই পারছেন যে খুব হাই ভোল্টেজ কিছু একটি আসতে চলেছে। আজকের মতো এপিসোড আমি এখানে শেষ করছি। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।